খুনিয়াগাছে স্পার্ক বাগ দিয়েছিলেন, মহিষকাছাতে স্পার্ক বাগ দিয়েছিলেন। সেই বাগ দিয়ে তিস্তা নদীর ভাঙনকে এই অঞ্চলের মানুষকে একটু তাদের মুখে একটু হাসি ফুটিয়েছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 18টি বছর 2011 পর শেখ হাসিনা সরকার সহ 18টি বছর এই অঞ্চলে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল, জাতীয় পার্টির নেতৃত্ব দিয়েছিল। কিন্তু তখন কোন একটি নেতার মুখে আমরা এই কণ্ঠটি শুনতে পাইনি, জাগো হে তিস্তা বাঁচাই। অথচ খুনিয়াগাছের মানুষ লাঙ্গল মার্কায় প্রচুর পরিমাণে ভোট দিয়েছিল। সেই লাঙ্গলের এমপি মন্ত্রী ছিল, কোনদিন তারা চিন্তা ভাবনা করে নাই। আজকে আমাদের প্রিয় নেতা আগামী 1 বছর পর কি হবে লালমনিরহাট জেলায়, তার বাস্তব অবস্থাকে জনগণের সামনে তুলে ধরার জন্য, আগামী দিনে তিস্তা নদীর মেগা প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য 17 এবং 18 তারিখ ফেব্রুয়ারি মাসে সেই দিন 2 দিন 48 ঘন্টা এই কর্মসূচি আন্দোলনের কর্মসূচি দিয়েছে। আমরা আদিবাড়ী উপজেলা 8টি ইউনিয়নে উপজেলা বিএনপি নেতৃত্বে আমরা প্রস্তুতিমূলক সভা করেছি। আমরা 8টি ইউনিয়নে বিএনপি নেতৃত্বে আমার প্রস্তুতিমূলক সভা চলছে। আমরা প্রত্যেকটি ইউনিয়ন থেকে যারা সেখানে অংশগ্রহণ করব, সেই অংশগ্রহণে আমাদের একটা দিক নির্দেশনা আছে, সেই দিক নির্দেশনামূলক কাজ করব। আমাদের স্থানটা দেওয়া হয়েছে জেলা থেকে মহিষকাছা ইউনিয়নে। আমরা আদিবাড়ী 8টি ইউনিয়ন ওখানে অবস্থান করব। সেখানে স্ব ইউনিয়নের নামে এক একটা প্যান্ডেল থাকবে। যে সমস্ত ইউনিয়ন, যেমন দুর্গাপুর ইউনিয়ন, ঢালাগড় ইউনিয়ন, সেই সমস্ত প্যান্ডেলের মধ্যে রাত্রি যাপন করবে। আর জেলা থেকে যে সমস্ত কর্মসূচি দেওয়ানো হবে, আমরা সেই সমস্ত কর্মসূচি অনুযায়ী আমরা সেই সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করব। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ এই 18-16টি বছর আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা ছিল, তারা কিন্তু আপনাদের মুখে মুখে হাসি ফোটানোর জন্য মেগা প্রকল্পের জন্য কখনো প্রস্তুতি গ্রহণ করে নাই। আজকে আমাদের প্রিয় নেতা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করছি, সরকার যেন আন্তর্জাতিক ভাবে এই আন্দোলনটাকে আমরা ফুটে তুলতে পারি, সেজন্য আমাদের প্রত্যেককে ওই 48 ঘন্টা অবস্থান কর্মসূচি গ্রহণ করতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনাদের এই অঞ্চলের মানুষ এখন কৃষি ক্ষেত্রে ভরপুর অবস্থা হয়ে আছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে 17 এবং 18 তারিখ ওই 2 দিনের যে কাজ আছে, সেই কাজটা আপনারা আগে শেষ করে ফেলবেন। 17-18 তারিখে যে কাজ আপনাদের থাকবে, সেই কাজটা আপনারা আগে শেষ করে ফেলবেন এবং 17-18 তারিখে আপনাদেরকে মহিষকাছা অবস্থান কর্মসূচি যে আমরা দিব, সেখানে আপনাদের পালন করতে হবে। শুধু একটি কথা বলে যাই, যখন আন্দোলন শুরু হয়ে গেছে, এই আন্দোলন আসলে হবে তুমুল আন্দোলন। এই আন্দোলন যত বাধায় আসুক না কেন, এই আন্দোলনকে কেউ রোধ করতে পারবে না। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। সকলকে এই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল আহমেদ দুলু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সকালে ভাইরা আমার এবারে একটা স্লোগান করবো। ডাক দিয়েছেন দুলু ভাই, ডাক দিয়েছেন দুলু ভাই। এই পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য রাখবেন বাংলাদেশ চেষ্টা করেন আহ্বায়ক জনাব হাবিবুল ইসলাম। জনাব হাবিবুল ইসলাম। আজকে এই আজকের এই আলোচনা সভা আমাদের মধ্যে আজকে এই সভার প্রধান অতিথি আমাদের সকলেই রাজনৈতিক অভিভাবক মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন আদিবাড়ী কালীগঞ্জ আসলে ধানের শেষে
কান্ডারি, ফখরুদ্দিন বাবুল ভাই, মঞ্চে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন 8টি ইউনিয়নের সংশ্লিষ্ট সভাপতি সেক্রেটারি এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সার্বজনীন উদ্যানের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয় এই তিস্তা আন্দোলনের যে ডাক দিয়েছেন, এই আন্দোলনকে সংস্কৃতভাবে আপনারা বাস্তবায়ন করবেন এবং আগামী 17-18 তারিখ আমাদের এই তিস্তা আন্দোলনকে সফল করার লক্ষ্যে আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে জোরদার করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক ভাই। আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি সাবেক ছাত্র নেতা লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ভিপি জনাব অ্যাডভোকেট দুঃখিত বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি জনাব রকুনুদ্দিন বাবুল ভাই। জনাব রকুনুদ্দিন বাবুল ভাই। স্যার ওটা আপনি যাওয়ার পরে তো বিসমিল্লাহির রহমানির রহিম। সাতটিবার ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সার্বভৌম ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিশাল জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব রবিউল ইসলাম কাজল ভাই, সভাপতি সার্বপুর ইউনিয়ন বিএনপি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক, সাবেক মন্ত্রী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির অন্যতম সহসভাপতি সাবেক ছাত্র নেতা লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আদিতবাড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আদিতবাড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব দুর্গাপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব সালেকুজ্জামান প্রামাণিক সালেক ভাই সহ
আদিতবাড়ি উপজেলা বিএনপি এবং সার্বগর ইউনিয়ন বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবার প্রতি সংগ্রামী শুভেচ্ছা। সাথী বন্ধুগণ, বক্তব্য আমি দেব না। আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন, উনি আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা বলবেন। আমি শুধু এটা বলতে চাই যে এই লালমনিরহাট জেলা আমরা দীর্ঘদিন থেকে উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। উন্নয়ন দীর্ঘদিন থেকে আপনার স্তম্ভিত হয়ে আছে। সেই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমাদের প্রিয় মানুষ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই যখন মন্ত্রী ছিলেন, সেই সময় লালমনিরহাট জেলার যে উন্নয়ন ঘটিয়েছেন, গত 16টি বছরে ফ্যাসিস্ট সরকার থাকাকালীন উনি 5 বছরে যে উন্নয়ন ঘটিয়েছেন, 16 বছরেও তার সিটি অংশ উন্নয়ন তারা ঘটাতে পারে নাই। উনি আজকে উত্তরবঙ্গের কৃতি মানুষ। এজন্য উনি চিন্তা করেছেন যে এই তিস্তা নদী যে রয়েছে এটি আমাদের জন্য অভিশাপ, শুধু লালমনিরহাট জেলার জন্য না, লালমনিরহাট সহ 5টি জেলায় পরিবেশিত এই তিস্তা আমরা বাস্তবায়ন করেছি। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু পরিশেষে এগুলো বলতে চাই, আজকে দুলু ভাই এই সমাবেশে যে নির্দেশনা দিলেন, আমরা এই নির্দেশনা মোতাবেক সকলে 17 এবং 18 ফেব্রুয়ারি আমরা সেই তিস্তার পারে অবস্থান কর্মসূচি সফল করে আমরা যেন সেখান থেকে বিদায় নেই এবং আগামী দিনে যেহেতু আমাদের সরকার ক্ষমতায় আসবে, আমরা আশা করি আমরা খুব সহজে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে এই মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারবো, এটি আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। জাগবাহের তিস্তা বাসায় এই আন্দোলনের প্রস্তুতিমূলক সভায় আজকের এই সভার সম্মানিত সভাপতি, সার্বগর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদেরকে কৃতার্থ করেছেন প্রধান অতিথি হিসেবে আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের অঞ্চলের মানুষের উন্নয়নের মণি, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল মন্ত্রী, আলোকিত লালমনিরহাটের রূপকার, জাগবাহায় তিস্তা বাঁচাই আন্দোলনের প্রধান সমন্বয়কারী, যিনি আমাদেরকে আমনে আশা জুগিয়েছেন, সেই আমাদের মনের আকাঙ্ক্ষার ব্যক্তি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় সহ মঞ্চ ভবিষ্ঠ বিএনপি জেলা এবং উপজেলা পর্যায়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে ভবিষ্ঠ আমার এলাকার প্রাণ প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাই যেখানে থাকে সেখানে আসলে আমাদের কথা বলার কিছু নাই,
আমি তারপরে একটি কথা বলবো, আমরা যেহেতু ভাই আমাদের আশার আলো জাগিয়েছেন, আমাদের দুর্দশা দূর করার জন্য উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, তিস্তা নদীর ভাঙন রোধ করে কিভাবে করা যায় সেই আন্দোলন উনি ডাক দিয়েছেন 17-18 তারিখ। সেই আন্দোলনে আমরা সকলে থাকবো। আমরা কি সকলে থাকবো? হাত তুলে আমরা দূর হইতে যাই, সবাই আওয়াজ তুলে বলি আমরা জাগো বাহে। আমি আর কথা না বলিয়ে প্রধান অতিথি আমাদের বক্তব্য দিবেন, উনি দিক নির্দেশনামূলক যে কথা বলবেন আমরা সেই অনুযায়ী কাজ করব। এই কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ, তারুণের রহমতার তারেক রহমান জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিতি সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতপুকুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব AK নজরুল ইসলাম কাজল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতপুকুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জাগো বাহে তিস্তা বাছাই, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা এবং তিস্তার মেগা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আগামী 17-18 ফেব্রুয়ারি 48 ঘন্টার 2 দিন ব্যাপী তিস্তা স্তরে অবস্থান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই জাগো বাহে তিস্তা বাছাই আলোচনা এবং জনসভায় উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক, লালমনিরহাট জেলার কৃতি সন্তান, লালমনিরহাট জেলার মা ও মানুষের নেতা, যার জন্ম না হলে হয়তো আজকে লালমনিরহাটের জেলায় এই বিএনপির অবস্থান এই এত উন্নত হয়তো হতো না। এবং আমি বলবো আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই শুধু লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি নন, তিনি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল দুলু ভাই আমাদের আজকের এই প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সহ সভাপতি এবং জেলা এবং আমাদের প্রিয় নেতার সভা সঙ্গীবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আদিতমালী উপজেলার নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতপুকুর ইউনিয়নের আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 1 থেকে 9টি ওয়ার্ডের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতপুকুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বন্ধুরা আমার, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের প্রিয় নেতা, প্রিয় রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের অপেক্ষায় অধীর আগ্রহে যে আপনারা কষ্ট করে এতক্ষণ ধরে ধৈর্যচ্যুতি আপনাদের হয় নাই, এর জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী এই সাতপুকুর ইউনিয়নের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, যাকে ঘিরে এই আয়োজন, আমরা
আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা এবং আমাদের প্রাণপ্রিয় রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের কাছে আমরা ইনশাআল্লাহ সব দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আমি বলতে চাই আমাদের প্রিয় নেতাকে এই আমাদের যে সার্বপুর ইউনিয়নের মধ্যে যে এই সরকার সার্বপুর ইউনিয়নের সরকার হাই স্কুলের মানে যে জনসভায় আমাদের প্রিয় নেতা যে এখানে উপস্থিত হয়েছেন যে দিক নির্দেশনা বক্তব্য দেবেন আমরা সেটা সঠিকভাবে অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ পালন করব। এবং আমি মনে করি আমি আমার যে বক্তব্য আছে সেটা দীর্ঘায়িত করবো না, আমাদের প্রিয় নেতার কাছে সব শুনবো। আমি সবাইকে আগামী দিনের যে 17-18 তারিখে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের যে তিস্তা মেগা প্রকল্পের যে দীর্ঘ যে 48 ঘন্টার অবস্থানের যে কর্মসূচি আছে সেখানে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের রঙা তারেক রহমান জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই জনসভায় এ পর্যায়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সফল মন্ত্রী, আমাদের সকলের ভালোবাসার মানুষ, প্রিয় রাজনৈতিক অভিভাবক, উত্তর জনপদের জনপ্রিয় জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, আজকের এই তিস্তা বাঁচার আন্দোলনে এই অঞ্চলের আমার সর্বসাধারণকে ঐক্যবদ্ধ করার যে আয়োজন, সেই আয়োজনের আলোচনা সভার সভাপতি রবিউল ইসলাম কাজল, সবাই উপস্থিত আছেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহসভাপতি রুকনুদ্দিন বাবুল এবং আমার অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে জীবনে অনেক জনসভা দেখেছেন, অনেক মিছিলে ছিলেন, অনেক শোভাযাত্রা করেছেন। আজকের জনসভাটি একটি ব্যতিক্রম ধর্মী। কি কথা ঠিক বলি কিনা? কেন ব্যতিক্রম? এই মঞ্চে একটি ব্যানার লাগানো হয়েছে, সেটিকে বলা হয়েছে জাগোবাহে তিস্তা বাঁচাও। সেই বিষয়ে বলার আগে আমি বাংলাদেশে দুই একটি কথা বলতে চাই। 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশে কি তফাৎ হয়নি? তফাৎ হয়েছে। যেমন একসময় দিন থাকে, একসময় রাত হয়। আমরা রাত কাটিয়ে দিনের আলোয় আমরা সবাই আলোকিত হয়েছি। কি অন্ধকার ছিল আমাদের বাংলাদেশে, কি অনামিশে অন্ধকারে বাংলাদেশ ডুবেছিল। 17টি বছর আমরা রাজপথে অন্যায়, জুলুম, দুর্নীতি, খুনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমরা। এর ফলে সেই স্বৈর শাসক আমাদের বিরুদ্ধে জেল, জুলুম, অত্যাচার, গুম, সর্বশেষে খুনের আশ্রয় নিয়েছিল। এবং জুলাই বিপ্লবের মধ্যে বাংলাদেশের মুক্তিকামী মানুষ বুকের তাজা রক্ত দিয়ে স্বৈর শাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছে, যার কারণে বাংলাদেশ এখন আলোকিত হয়ে উঠেছে। মুক্তভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে বিচরণ করতে পারি, মানুষের সঙ্গে মিশতে পারি, যোগাযোগ করতে পারি।
এই যে দীর্ঘদিন একটি স্বৈর শাসক বাংলাদেশের যে ক্ষতি করল, আপনার আমার ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল, কোন নির্বাচনে ভোট দেওয়ার কোন সুযোগ মানুষের ছিল না। এটি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। বাংলাদেশে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, যারা প্রতিদিন টেলিভিশনে প্রচার মাধ্যমে দেখছেন। বাংলাদেশের আইন বলে কোনো আইন ছিল না, বাংলাদেশের কোনো বিচার ব্যবস্থা ছিল না। একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই শেখ হাসিনার কারণে গোটা বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক একইভাবে আমরা মনে করি বর্তমান তিস্তা আমাদেরকে সেভাবে ক্ষতিগ্রস্ত করছে। এখন অনেক ভাই বলতে পারেন, দুলু ভাই, শেখ হাসিনার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করি অনেকে হতাশ হয়েছিলেন, অনেকে বলেছিলেন দুলু ভাই একে বোধহয় জীবদ্দশা নামাইতে পারবেন না, অনেকে আশা ছেড়ে দিয়েছেন, অনেকে মিছিল মিটিং এ ডাকলেও যেতেন না। কিন্তু আমি সবসময় বলতাম যে পৃথিবীতে এমন কোন স্বৈর শাসক নাই যে চিরদিন রাষ্ট্র ক্ষমতায় বসে থাকতে পারে। পতন তার অনিবার্য হবে। শেখ হাসিনা শেষ পর্যন্ত রক্তের নেশায় মেতে উঠেছিল। গুলি করে মানুষকে ঘরে আটকিয়ে রাখতে পারে নাই। পুলিশের এক অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, একজনকে গুলি করে আরেকজন এসে দাঁড়ায়। এই ছিল বাংলাদেশ। কারণ এই বাংলাদেশ স্বাধীন করতে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল। সেই জাতির উত্তরাধিকারী আমরা। আমার পিতা শহীদ হয়েছে স্বাধীনতার যুদ্ধে। সেই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যারা হতাশাগ্রস্ত হয়েছে, আজকে দেখেন রক্তের বিনিময় হলো এই স্বৈর হাসিনাকে আমরা পতন ঘটিয়ে মুক্ত বাংলাদেশ তৈরি করতে সক্ষম হয়েছি। আমি এই জন্য তিস্তার সঙ্গে একটু তুলনা করলাম। অনেকে হয়তো হতাশাগ্রস্ত হতে পারেন যে আন্দোলন করলে কি তিস্তার নদী শাসন হবে? একদিনে তো কোনো জিনিস আদায় হয় না, হয় কি? গ্রামে একটা প্রবাদ রয়েছে, ছাওয়া না টানলে মায়ের দুধ দেয় না। আমরা রংপুরের মানুষ, মুখ চড়া, কথা বলতে পারি না, দাবি আদায় করতে চাই না, সংগঠিত হইতে চাই না। যদি আমরা সোচ্চার হতাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, তিস্তা নদী অনেক আগেই মহাপরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হতো। হয়নি। কেন হয়নি? এখানে যারা নেতৃত্ব দিয়েছেন 16 বছর, তাদের চেহারার দিকে তাকিয়ে দেখুন। নিজের পরিবার, এর বাইরে কোনো জনগণের চিন্তা তাদের মাথায় ছিল না। আপনাদের এখানে একজন প্রতিনিধি ছিলেন, বিনা ভোটে বারবার এমপি মন্ত্রী হয়েছেন, লাগাতার 10 বছর ক্যাবিনেট মন্ত্রী থাকলো, যথেষ্ট ক্ষমতা ছিলেন ওনাদের। আমার আসন্ন মন্ত্রী ছিলেন জিএম কাদের, পাটগ্রাম হাতিবান্ধার মন্ত্রী ছিলেন মোতাহার সাহেব, লাগাতার মন্ত্রী। মন্ত্রী দিয়ে লালমনিরহাট ভরপুর ছিল, কাজ হয়নি জনগণের। পালিয়েছে না? তারা পালায়, যারা অপরাধী তারা পালায়। আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এমন কোন মামলা ছিল না বাংলাদেশে যে মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়নি। আমরা কি পালিয়েছি? পালাবো এই কারণেই আমার মনে সৎ সাহস ছিল। এরা পালিয়েছে। ওনাদের নেত্রী বললেন, শেখ হাসিনা পালায় না। এমন ভাবে পালিয়েছে ভাই, যাওয়ার সময় পেটিকোট কাপড় নেওয়ার সময় পায়নি। কারণ যার হাত রক্তে রঞ্জিত, যে মানুষকে উপহাস করে, পরিহাস করে, মানুষকে হিংসা দেয়, বাংলার সম্পদকে লুট করে, তার জায়গা বাংলার মাটিতে হবে না, হতে পারে না। এ কারণে
অন্যায়কারীরা ছিল রাষ্ট্র ক্ষমতা, তারা কোনো জনগণের প্রতিনিধি ছিল না। আমরা সবসময় দাবি করতাম যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া হোক, যে নির্বাচনে জনগণ তার মতামত প্রকাশ করার স্বাধীন উপায় খুঁজে পাবে। ভোট হওয়ার কথা দিনের বেলা হয়ে যায় রাতের বেলা, আর একটা ভোট আমি মামি দামি ওরাই নিজেরা খেলে। আর শেখ হাসিনা মুসকি মুসকি হাসে যে বিএনপি তো গর্তে ঢুকছে আর কোনোদিন বের হইতে পারবে না। গর্তের হুঙ্কার তো দেখছে 5ই আগস্টে। হ্যাঁ, পুলিশে ছিল পাহারা, সেনাবাহিনী ছিল, বিজেপি ছিল, র্যাব ছিল। উনি বলছে যে ওনার কাছে কে যায়। যখন ঢাকা শহর মানুষের পদভারে আওয়াজে প্রকম্পিত, লক্ষ লক্ষ মানুষ যখন গণভবনের দিকে ছুটে আসছে, তখন সেনাবাহিনী বলেছে যে আপনাকে আমরা রক্ষা করতে পারবো না। আপনাকে রক্ষা করতে গেলে বাংলাদেশের কয়েক লক্ষ লোককে গুলি করতে হবে। তখন উনি পালিয়েছেন, কারণ জনগণ ওনাকে নিরাপত্তা দেয়নি। এসেই বোঝা যাবে জনগণের যদি ভালোবাসা থাকতো তাহলে উনি বাংলাদেশে থাকতে পারতেন। ক্ষমতা থাকাকালীন জনগণের কোন কল্যাণে উনি কাজ করেননি, এই কারণেই তার এই পরিণতি হয়েছে। যাই হোক, সে একটি বিশাল বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো যে আওয়ামী লীগের কিছু ভাই নিশ্চয়ই বক্তৃতা শুনছেন, আছেন কিনা জানি না, খালি বলছেন। তাদের উদ্দেশ্যে কষ্ট হয়, মা আপনারা এমন একজন নেত্রী দল করেন, এখানে অনেক মায়েরা আছে, আমার বোনেরা আছে, তাদের বলেন বাবারা কিন্তু বাচ্চা ছাড়া বসে আছে, আর মারা কিন্তু সব বাচ্চা নিয়ে বসে আছে। পৃথিবীতে এমন কোন মা জন্মগ্রহণ করে না যে তার সন্তানকে ছেড়ে পালিয়ে যায়। হে আওয়ামী লীগের ভাইরা, তোমার মা এমন পালাটি, তোমাদেরকে খোঁজ নেয় নেই, জিজ্ঞাসা করে না তোমরা কি হালে আছো, কোথায় থাকবা, তোমাদের কি পরিণতি হবে সেটার কথা ভাবে না। সেই দল করো, লজ্জা হওয়া উচিত। আমাদের কথা বলি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ৭৯ বছরে ৬ বছর জেল খেটেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, শেখ হাসিনার অনেক প্রলোভন দেখিয়েছে, তবু বাংলাদেশ ছেড়ে কোথাও যায় না। এই জন্য আমরা গর্ববোধ করি যে আমরা এমন একটি দল করি যে দলের পালানোর ইতিহাস নাই। আপনাদের বাবারও পালানোর ইতিহাস রয়েছে। ৭১ সালে পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের মানুষ। সুতরাং সেই দল নিয়ে আফসোস করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যে মা সন্তানের খবর রাখে নাই, সেই সন্তান যদি মায়ের প্রতি দরদ দেখান তাহলে ঠিক কিরকম বুঝতে হবে। মাঝে মাঝে ভূষণ ভাষার করেন শুনি, বাংলাদেশে আর কোনদিন ওই পতিত, ওই খুনি, ওই জালেম, ওই দুর্নীতিবাজ, ওই কোরচোর সরকারের কোন রাজনীতি বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। কারণ এটা অর্জন করেছি রক্ত দিয়ে, জেল খেটে। এমনি এমনি অধিকার আমাদের অর্জিত হয় না, সেটা মনে রাখবেন। সুতরাং আপনাদের নেত্রী তার বোনকে নিয়ে গেছে ঠিকই, তার মেয়েকে নিয়ে গেছে ঠিকই, তার ছেলেকে নিয়ে গেছে ঠিকই, তার ভাতিজাকে নিয়ে গেছে, তাপসকে নেয় নেই শুধু আপনাদের। এইটা আপনারা মনে রাখেন। যাই হোক, আমার কুমিয়া কাছে আর একটি সভা আছে, আমি এখন তিস্তার ব্যাপারে কথা বলি। আমি একটা নতুন আন্দোলনের ডাক দিয়েছি। আমি লালমনিরহাটের ছেলে, এই শৈশব, কৈশোর, যৌবন সব আপনাদের সামনে আমি কাটিয়েছি, লড়াই সংগ্রাম করেছি এলাকার মানুষের জন্য। সে কারণেই আমি সবসময় ভাবি আমার এলাকার মানুষের কি করা উচিত, কি করা উচিত ছিল না। তিস্তা আমাদের দুঃখের কারণ। তিস্তা ছিল একসময় আমাদের মায়ের মতো।
তিস্তা ছিল প্রাণ, তিস্তা পাড়ের মানুষই ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, মুখে ছিল ভাইয়া গান। সেই তিস্তা নদী এখন বিরাট ভূমিতে পরিণত হয়েছে। সেই তিস্তা নদী ধুধু বালুচর, কোথায় কে চলে গেছে তার কোনো ঠিকানা নাই, হদিস নাই, আত্মীয় নাই, গ্রাম নাই, কবরস্থান নাই, মসজিদ নাই, মন্দির নাই। আমাদের সেই আগের নেতাদের কোনো খোঁজও নাই। আমি চাই, আমি অঞ্চলের সন্তান হিসাবে এই নদী শাসন আমরা করতে চাই। একটি নদী শাসন হয়ে গেলে আজকে শুধু সারপুকুরের লোক হয়তো ভাবতে পারেন আমাদের কি লাভ দিবি ভাই। এই তিস্তা নদী হয়ে গেলে, সঠিকভাবে শাসন হয়ে গেলে শুধু সারপুকুর কেন, শুধু লালমনিরহাট কেন, গোটা রংপুর বিভাগের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আমরা যারা রাজনীতি করি, আমরা যদি মানুষের দুঃখের সময় পাশে না দাঁড়াই, তাদের মঙ্গলের কথা চিন্তা না করি, তাহলে ওই বস্তা কথা আওয়ামী লীগের মতো রাজনীতির পরিণতি আমাদেরও ঘটবে। সেটি সামনে রেখে আমি পরিকল্পনা নিয়েছি, দাবি করতেছি সরকারের কাছে যে এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হোক, যাতে করে মানুষের ভিটা না ভাঙে, বাড়িঘর না ক্ষতিগ্রস্ত হয়, মানুষ যাতে তার হারানো জমি ফেরত পায় এবং তিস্তা যাতে একটি সঠিক মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। এটি যদি এখন বলেন যে এটাকে এমনি এমনি সরকার দেয়, একটু আগে উদাহরণ দিচ্ছি, কোনোদিন কোনো দাবি এমনি আদায় হবে না, সব দাবির পিছনে আন্দোলন থাকতে হবে। আপনারা আমার সঙ্গে আওয়াজ দিবেন, দেখবেন যে বাংলাদেশের যে কোনো যখন যে সরকার আসুক তারা এই দাবি মানতে বাধ্য হবে। এবং সে কারণেই আমি সবাইকে সংগঠিত হতে বলি, এটা কোনো ব্যক্তির দাবি না, এটা কোনো গোষ্ঠীর দাবি না, এটা কোনো কারো ধর্মের দাবি না, এটা কোনো গ্রামের দাবি না, এটা রংপুর জনপদের আপমর জনসাধারণের দাবি। অর্থাৎ আমি সবাইকে জাগতে বলতেছি, বাবাকে জাগতে বলতেছি, চাচাকে জাগতে বলতেছি, ভাতিজাকে, বেটাকে, সবাইকে জাগতে বলতেছি। জেগে উঠি আমরা রংপুরের মানুষ, আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে। সে কারণে আমি ডাক দিয়েছি। আশা করি আপনারা জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক লাঞ্ছনা ভুগেছেন। দুটা দিন কোনো কষ্ট নয়। যদি আমরা 48 ঘন্টা লাগাতার তিস্তায় অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করি, এটি শুধু বাংলাদেশ নয়, এটি সারা বিশ্বের গণমাধ্যম প্রচার করবে যে তিস্তা পারের হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে তিস্তা মহাপরিকল্পনা দাবির লক্ষ্যে। তখন এটা যে কোনো দাবি, যে কোনো সরকার তাৎক্ষণিকভাবে মানতে বাধ্য হবে। এবং এটাও বলে যাচ্ছি আজকে, আমি যতদিন দাবি আদায় হবে না ততদিন আমি আন্দোলনের সঙ্গে থাকবো এবং নেতৃত্ব দিতে থাকবো। এই জনপদের মানুষ কর্ম নাই, বেকার, কর্মসংস্থানের গার্মেন্টস, রিক্সা চালায় ঢাকায় গিয়ে। একটু পরে আমাদের একটা ভিডিও ক্লিপ দেখাবে আপনাদেরকে, কি করুন কাহিনী দেখবেন। তিস্তা পাড়ের মানুষ কি বলছে, কিভাবে তাদের বাড়ি ঘর, গরু ছাগল ভেসে যাচ্ছে, সব দেখাবে আপনাদের। যেহেতু আমি আর একটি সভায় যাব, আপনাদের অনুরোধ করি এই ভিডিওটা আপনারা 20 থেকে 30 মিনিট লাগবে, এই কাহিনীটা আপনারা দেখবেন। আমার মনে হয় যে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে। সুতরাং মানুষের আপদে বিপদে কষ্টে যন্ত্রণায় যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, আমরা কোনোদিন নেতা হতে পারি না। সেই হলো নেতৃত্ব, যে মানুষের বিপদে তার পাশে দাঁড়ায়। ওই কাহিনীগুলো দেখবেন আপনারা, যে মানুষ কি কষ্ট ছিল তিস্তা পারে। আমি আশা রাখি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আন্দোলন আমাদের চলমান থাকবে, হতাশ হওয়ার কিছু নাই। যেমন শেখ হাসিনাকে আমরা নামিয়েছি, ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন যাতে করে হাসিনাও যেমন আমাদের রাজপথ থেকে সরিয়ে দিতে পারে নাই, মুক্ত বাংলাদেশ গঠন করেছি। আগামী দিনে আপনাদের ম্যান্ডেট নিয়ে আলোকিত লালমনিরহাট গঠন করতে চাই। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।